আশা রাখি আল্লাহ রহমতের সাথে ভালোই আছো। বাসায় সবাই পড়াশোনা বাড়িয়ে দাও। আসলে নিজের রেজাল্ট ভালো করার জন্য নিজে বাসায় মানে অত্যন্ত গভীরভাবে পড়তে হবে, প্রচুর সময় দিতে হবে। তুমি যদি সময় না দাও, একটু একটু পড়লা, এই রেজাল্ট কখন ভালো হবে না। এই জন্য তোমাদেরকে কি করতে হবে, ছাত্র জীবন যেন পড়াশোনার জন্য বেশিরভাগ সময় বই নিয়ে বসতে হবে, বই নিয়ে থাকতে হবে। অবশ্য সময় বাবা মার কাছে সাহায্য করা, বিকেলে একটু খেলাধুলা, নামাজ পড়া, এই কাজগুলো করো, তাহলে ভালো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা পড়াটাকে সর্বোচ্চ গুরুত্ব দাও, কারণ লাইফ অনেক গুরুত্বপূর্ণ, এর আগেও বলছি। এই জন্য বেশিরভাগ সময় বই নিয়ে থাকার, পাঠ্য বইয়ের সাথে থাকার চেষ্টা করো, তাহলে ভালো হবে আশা রাখি। তো যাই হোক, আজকে যেটা পড়াচ্ছি তোমাদের প্রথম অধ্যায় কন্টিনিউ করা, তৃতীয় অধ্যায় কন্টিনিউ করাচ্ছিলাম ফার্স্ট পার্টে। তো আজকে ওইটাই কন্টিনিউ করবো। আজকে পড়বো বীজ সংরক্ষণ পদ্ধতি। বীজ সংরক্ষণ আমরা আগে বলছি, বীজ মাঠ থেকে সংগ্রহ করার পরে সঠিকভাবে প্রক্রিয়াজাত করে গুদামজাত করে রাখা, এটাকে বলা হয় বীজ সংরক্ষণ। সঠিকভাবে প্রক্রিয়াজাত করে গুদামজাত করে রাখা, এটাকে কি বলে, বীজ সংরক্ষণ। তো বীজ সংরক্ষণ করার 4টা পদ্ধতি আমি পড়াবো আজকে। 4টা পদ্ধতি আছে তোমাদের বইয়ে, দেখো। এক নম্বর নিচ্ছে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ না করে সংরক্ষণ। তাপমাত্রা বুঝো, পরিবেশে যে তাপমাত্রা আর্দ্রতা হলো বাতাসের জলীয় বাষ্পের উপস্থিতি। বাতাসে কি পরিমাণ জলীয় বাষ্প আছে, জলীয় বাষ্প মানে কি পানির যে ঘনীভূত অবস্থা যেটা। তো তোমার তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ না করে সংরক্ষণ কিভাবে বীজ করা যায়, এটা একটা। আর ধরো একই টাইপের একটু খেয়াল করো, আর্দ্রতা নিয়ন্ত্রণ করে স্বাভাবিক তাপমাত্রা বীজ সংরক্ষণ। প্রথমটা হলো তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ না করে, পরেরটা হলো শুধুমাত্র আর্দ্রতা নিয়ন্ত্রণ করবা আর তাপমাত্রা স্বাভাবিক থাকবে, এইভাবে বীজ সংরক্ষণ করা যায়। 3 নাম্বার হচ্ছে আর্দ্রতা নিয়ন্ত্রণ বিহীন, মানে আর্দ্রতা নিয়ন্ত্রণই করবা না, হিমাগারে রেখে দিবা বীজ। হিমাগারে কি জিনিস আমি একটু পরে আসতেছি। 4 নাম্বার হচ্ছে আর্দ্রতা নিয়ন্ত্রণ করবা, হিমাগারের মধ্যে রাখবা। এটা আর্দ্রতা নিয়ন্ত্রণ না করে হিমাগারে রাখবা, আর আর্দ্রতা নিয়ন্ত্রণ করে হিমাগারে রাখবা। তাহলে 4টা এখানে পদ্ধতি আছে, 4টা নিয়ে আমি মূলত আজকে আলোচনা করবো। তাহলে প্রথমে হচ্ছে তোমার তাপমাত্রা আর্দ্রতা নিয়ন্ত্রণ না করে বীজ সংরক্ষণ। এই পদ্ধতিতে যে গ্রামের মধ্যে দেখবা যে ডুলের মধ্যে আমরা ধান রেখে দেই, ডুলের মধ্যে, বস্তার মধ্যে, তারপর গোলা যেটা বলো টিনের মধ্যে ধান এমনি রেখে দেওয়া। ধান শুকানোর পরে ধানের বীজ রেখে দিলে আমরা ধান, গম, সরিষা এই সমস্ত ফসলের বীজ রাখতে পারি, সবজির বীজও এই পদ্ধতিতে করা যায়। এই পদ্ধতি হচ্ছে নরমাল পদ্ধতি, শুকায় রেখে দেওয়া। এই বস্তার মধ্যে রেখে দাও, ডুলের মধ্যে রেখে দাও, যেখানে রেখে দাও শুকায় রেখে দাও। এটাই হচ্ছে তোমার এই পদ্ধতি হলো তাপমাত্রা আর্দ্রতা নিয়ন্ত্রণ না করে, কোনো নিয়ন্ত্রণ নাই, স্বাভাবিক তাপমাত্রা স্বাভাবিক আর্দ্রতায় রেখে দেবো আমরা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এইভাবে বীজ 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। আশা করি বুঝতে পারছো। তাহলে কি তাপমাত্রা কোনো নিয়ন্ত্রণ নেই, আর্দ্রতা নিয়ন্ত্রণ নেই। তাপমাত্রা বুঝে, পরিবেশের তাপমাত্রা, আর্দ্রতা হচ্ছে বাতাসের জলীয় বাষ্পের উপস্থিতি, মানে আর্দ্র আর্দ্র ভাব, মানে ভিজা ভিজা ভাব, এগুলো আর্দ্রতা। তো তাপমাত্রা আর্দ্রতা নিয়ন্ত্রণ না করে বীজ সংরক্ষণ কিসে করবো আমরা, গুলা, বস্তা বা যে বেয়ার গুলি আমরা, ঠিক আছে, এগুলোর মধ্যে রেখে দিব। এখানে 1 বছর বীজ সংরক্ষণ করা যায়, ধান, গম, সরিষার বীজ সংরক্ষণ করা যাবে 1 বছর পর্যন্ত করা যায়। এরপরে স্টেপ হচ্ছে আর্দ্রতা নিয়ন্ত্রণ করে স্বাভাবিক তাপমাত্রায় বীজ সংরক্ষণ। এটা আমরা শাকসবজির ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করি। কিসের ক্ষেত্রে, শাকসবজির বীজ, লাউ, শিম, এগুলোর ক্ষেত্রে আমরা কি করি, যে আর্দ্রতা নিয়ন্ত্রণ করে স্বাভাবিক তাপমাত্রায় বীজ সংরক্ষণ। এটা হচ্ছে ছোট টিনের কৌটা অথবা ছোট প্লাস্টিকের কৌটা, অ্যালুমিনিয়াম পাত্র, এগুলোর ভিতরে বীজ শুকায় এটার ভিতরে রেখে দেওয়া হয়, হালকা ঠান্ডা করে এটার ভিতরে রেখে দেওয়া হয়। তাহলে ভিতরে আর কোনো বাতাস ঢুকতে পারে না। তার মানে কি, আর্দ্রতা নিয়ন্ত্রণ করে ফেললা। বাতাস ঢুকতে না পারা, বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি, আর্দ্রতা, বাতাস ঢুকতে পারতেছে না, তার মানে কি তুমি আর্দ্রতা নিয়ন্ত্রণ করে দিয়েছো। তাহলে আমি কি বললাম, আর্দ্রতা নিয়ন্ত্রণ করে স্বাভাবিক তাপমাত্রা সংরক্ষণ। এই জিনিসটা হচ্ছে যে বায়োরোধী পাত্রের মধ্যে, বায়োরোধী ছোট টিনের পাত্রের মধ্যে তুমি রেখে দিবা বীজগুলা রেখে দিলে তোমার কি হবে, যে বায়োরোধী পাত্রের বীজগুলো যদি রেখে দাও, তাহলে বীজ অনেক দিন, মানে এটা সংরক্ষণ থাকবে, 5-6 মাস বা আরো বেশি থাকতে পারে। সবজির বীজ আমরা এইভাবে সংরক্ষণ করে থাকি, ঠিক আছে। এরপরে আমি যেটা বলবো 3 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপ আমরা কাকে বলতেছি, যে আর্দ্রতা নিয়ন্ত্রণ বিহীন হিমাগারে সংরক্ষণ। মানে আর্দ্রতা নিয়ন্ত্রণ করবা না, হিমাগারে সংরক্ষণ করবা। এটা হচ্ছে হিমাগার বলতে আমরা কি বুঝি, একটা বদ্ধ ঘর, মাচাও থাকতে পারে, মাচার উপরে বীজ রেখে দিবা ঘরের মধ্যে। এখানে বায়ু চলাচলের ব্যবস্থা, বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে। 2-3 দিন পর পর ঘরের দরজা খুলে দিতে হবে, ঠিক আছে। 2-3 দিন পর পর কি করতে হবে, ঘরের দরজা খুলে দিতে হবে। এটা আর্দ্রতা নিয়ন্ত্রণ বিহীন হিমাগার। হিমাগার একটা ঘর, এরকম একটা ঘর, লম্বা একটা ঘর থাকে, ধরো এটা দরজা আমার থাকে কিন্তু বন্ধ করে রাখা হয়। এখানে আর্দ্রতা নিয়ন্ত্রণ ছাড়া, তার মানে কি 80% আর্দ্রতা থাকবে, মানে ভেজার পরিমাণ বেশি থাকবে। তো আর্দ্রতা নিয়ন্ত্রণ বিহীন হিমাগার হচ্ছে একটা ঘর, যেখানে আমরা বীজ রেখে দেবো। তো
তো এই আর্দ্রতা নিয়ন্ত্রণ বীজ হিমাগারে বীজ সংরক্ষণ করা হয়। এক্ষেত্রে আমরা কিসের বীজ সংরক্ষণ করে থাকি? এক্ষেত্রে আমরা আলু পেঁয়াজের বেশিরভাগ সংরক্ষণ করা হয়, আলু আর পেঁয়াজের। আর্দ্রতা নিয়ন্ত্রণ না করে হিমাগারে আলু ও পেঁয়াজের বীজ সংরক্ষণ করা যায়, কারণ পেঁয়াজ তত শুকানো হয় না, আলুকে একদম শুকানো হয়। আলু আর পেঁয়াজ যদি একদম শুকানো খাওয়া যাবে, ওটা চিপস হয়ে যাবে। আলু শুকালে পেঁয়াজ শুকালে পেঁয়াজে কি হবে, কি হয়েছে, পোলাওর উপরে যে পেঁয়াজটা বলে আবার এরকম হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আমরা তাহলে আর্দ্রতা নিয়ন্ত্রণ হিমাগারে সংরক্ষণ, এটা একটু মানে আলু আর পেঁয়াজ একটু আর্দ্রতা মানে একটু ভিজে ভিজে অবস্থায় রাখতে হয়, একদম শুকনো করে রাখলে এটা মানে খাওয়ার উপযোগী থাকে না, ভালো থাকে না, ঠিক আছে। আশা নাকি বুঝছো। এবার 4 নাম্বার পয়েন্টে আমরা যাই, আর্দ্রতা নিয়ন্ত্রণ করে হিমাগারে বীজ সংরক্ষণ। এক্ষেত্রে আর্দ্রতা নিয়ন্ত্রণ করা হয় এবং হিমাগারে ঘরের মধ্যে বীজ সংরক্ষণ করা হয়। এভাবে বীজ 3 থেকে 8 বছর রাখা যায়। এটা ধান সরিষার বীজ এভাবে সংরক্ষণ করা হয়। এই ক্ষেত্রে তাপমাত্রা হিমাগারে থাকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। কত ডিগ্রি সেন্টিগ্রেড? 10। আর আর্দ্রতা থাকে 50%। আর্দ্রতার পরিমাণ থাকবে RH, আবেগিক আর্দ্রতা যেটা থাকবে 50%, আর তাপমাত্রা থাকবে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ধান, গম, সরিষা এগুলার বীজ আমরা কি করতে পারি, এইভাবে সংরক্ষণ করতে পারি। তাহলে আমি আরেকবার বলতেছিলাম, 4টা পদ্ধতি বললাম। এখানে শুধু তাপমাত্রা, আর্দ্রতা কোনোটাই নিয়ন্ত্রণ না করে বীজ সংরক্ষণ, বস্তার মধ্যে আমরা নরমাল শুকায় রেখে দেব। আর আর্দ্রতা নিয়ন্ত্রণ করে স্বাভাবিক তাপমাত্রা সংরক্ষণ হচ্ছে একটা কাঁচের পাত্রের মধ্যে শাকসবজি বীজ রেখে দেবো, এই পদ্ধতিটা। আর আর্দ্রতা নিয়ন্ত্রণ হিমাগারে সংরক্ষণ হচ্ছে আলু, পেঁয়াজ এগুলো একটা ঘরের মধ্যে রেখে দেওয়া, মাঝে মাঝে এখানে বস্তা উল্টাই দিতে হবে, আর মাঝে মাঝে আলো বাতাসের ব্যবস্থা করতে হবে এটা। আর আর্দ্রতা নিয়ন্ত্রণ করে হিমাগারে সংরক্ষণ হচ্ছে, এটার মধ্যে আর্দ্রতা নিয়ন্ত্রণ করা হবে, নির্দিষ্ট আর্দ্রতা দেওয়া হবে, অত বেশি আর্দ্রতা হবে, 50% আর্দ্রতা দেওয়া হবে, আর তাপমাত্রা থাকবে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা হচ্ছে তোমার আর্দ্রতা নিয়ন্ত্রণ করে হিমাগারে বীজ সংরক্ষণ। তাহলে 4টা স্টেপ আজকে পড়াই ফেললাম। এর পরবর্তী আমার টপিক হচ্ছে ভালো বীজের বৈশিষ্ট্য পড়াবো। কি পড়াবো? ভালো বীজের বৈশিষ্ট্য। ভালো বীজের বৈশিষ্ট্য, ভালো বীজ মানে যে বীজটা থেকে ফসল ভালো হবে, এটাই তো ভালো বীজ। মানে যে বীজ থেকে ফসল যে হবে, ফসলটা মানে রোগমুক্ত থাকবে, ফসল বীজটা ভালো থাকবে, বীজের দাম বেশি যেন পাওয়া যায়, এই জন্য ভালো বীজের কিছু বৈশিষ্ট্য তোমাদের দেওয়া থাকবে। কোনটা ভালো বীজ? ভালো বীজের বৈশিষ্ট্য, ভালো বীজের বৈশিষ্ট্য 1 নাম্বার হচ্ছে বীজ পরিপক্ক হবে। বীজ কি হবে? কাঁচা বীজ হলে কাজ হবে না, অর্ধ কাঁচা হলে হবে। বীজ পরিপক্ক হতে হবে, পাকা হতে হবে। বীজ পরিপক্ক, ঠিক আছে। এবার অর্ধ পাকা বা কাঁচা হলে তাইলে হবে না, বীজটা পরিপক্ক হতে হবে। এবং সবগুলা বীজ পরিপক্ক, পরিপুষ্ট বলতে পারবো। বীজ পরিপক্ক ও পরিপুষ্ট, মানে বীজে সিরা থাকা যাবে না। এরপরে বীজ হবে তোমার সবগুলা বীজে, সব বীজের আকার সমান থাকবে। ছোট বড় বাছাই করে ফেলে দিব। সব বীজের আকার কি থাকবে? সমান। সব বীজের আকার কেমন থাকবে? সমান থাকবে। বীজের রং থাকবে স্বাভাবিক। 3 নাম্বার পয়েন্ট বলতে পারি কি, বীজের রং হবে স্বাভাবিক। বীজের রং হবে স্বাভাবিক। আর বীজটা সতেজ হবে, সতেজ এবং সজীব, সজীব ও সতেজ হবে, সজীব ও সতেজ হবে। 4টা গেল। এবার 5 নাম্বার পয়েন্টে আমরা যাই, একটু বুঝতে পেরে আমি 5 নাম্বার পয়েন্ট আমরা বলতে পারি বীজের ভ্রূণ জীবন্ত থাকবে। এর আগে বলছি ভ্রূণ কি, এটা আগে বলছি শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে যে চারা হওয়ার আগে যে অবস্থাটা, ঠিক আছে, এটা আমরা ভ্রূণ অবস্থা বলে থাকি। তোমার 5 নাম্বার ভ্রূণ জীবন্ত থাকবে। বীজের মধ্যে ভ্রূণ জীবন্ত, একদম শূন্য থাকবে না, বীজের মধ্যে ভ্রূণ জীবন্ত থাকবে। বীজের গায়ে কোনো ময়লা আবর্জনা থাকা যাবে না, বীজের গায়ে কোনো ময়লা আবর্জনা থাকা যাবে না, বীজের গায়ে ময়লা আবর্জনা থাকা যাবে না, আবর্জনা থাকা যাবে না। 2টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো বীজের বৈশিষ্ট্য এখন পড়াইনি, এই 2টাই হলো মূল, এটা পড়াবো আমি এখন। ভালো বীজের আর্দ্রতা হবে 8 থেকে 12%। এই 2টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো বীজের বৈশিষ্ট্য। একটা হচ্ছে যে ভালো বীজের আর্দ্রতা হচ্ছে 8 থেকে 12%। এটা 7 নাম্বার আমরা বলি ভালো বীজের আর্দ্রতা। ভালো বীজের মধ্যে পানি থাকবে কত পার্সেন্ট? 8 থেকে 12, সর্বোচ্চ 8 থেকে 12%। ভালো বীজের আর্দ্রতা হবে 8 থেকে 12%। এটা মনে রাখো, মুখস্থ করে ফেলবা। আর অঙ্কুরোদ্গম ক্ষমতা, মানে এই বীজ থেকে চারা গজানোর হার, এটা 70 থেকে 80% থাকবে। 70 থেকে 80% অঙ্কুরোদ্গম ক্ষমতা থাকবে। এই জিনিসটা একটু বুঝাচ্ছি, খেয়াল করো। অঙ্কুরোদ্গম ক্ষমতা কিভাবে আমরা জানবো যে এত হবে? অঙ্কুরোদ্গম
অঙ্কুরোদ্গম ক্ষমতা হচ্ছে বীজ থেকে চারা গজানোর হার, এটাকে আমরা বলবো অঙ্কুরোদ্গম ক্ষমতা। এটা কিভাবে নির্ণয় করবো? ধরো আমি 10টা বীজ নিব, 10টা ধানের বীজ নিয়ে আমি চারা গজানো দিয়ে দিলাম, যে বীজতলায় যেভাবে দেয়, আমি একটা কাঠের পাত্রে নিয়ে ওইভাবে দিয়ে রাখলাম। যখন এই যে পানি যেরকম দেখো না গ্রামে যেভাবে আমরা করে বস্তার মধ্যে রেখে দেয়, পরে থেকে ছোট ছোট করে শিকড়ের মধ্যে বের হয়, পরে ওটা আমরা খেতে রোপণ করি। তো যেগুলো শিকড়ের মধ্যে যে বের হয় ছোট করে কুশির মতো বের হয়, এটা হলো অঙ্কুরোদ্গম। মানে বীজ থেকে চারা গজানোর চারা গজানোকে অঙ্কুরোদ্গম বলা হয়। তো এই যে অঙ্কুরোদ্গম, যখন 10টা বীজ দিয়ে দেখবো যে সবগুলা 10টাতে 7টার মধ্যে চারা গজাইছে, আর 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 ধরো যে 3টাই গজায়, তাহলে এই বীজটা জমি কি করা যাবে? এটা ভালো বীজ, মানে এই বীজগুলো ভালো আছে, মানে 70% যদি হয় কমসে কম 70 নিচে চলে আসলে বুঝতে হবে যে এই বীজটা ভালো নয়, এই বীজ এটা বদলাইতে হবে। তাহলে ভালো বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা কত হয়ে যাবে? 70 থেকে 80%। মানে 10টা বীজ দিয়ে তুমি দেখবা বা 100টা বীজ দিয়ে দেখবা যে 70টা বীজ ভালো গজায়, তাহলে বুঝবা যে এই স্যাম্পল মানে এই বীজের যে বীজগুলো এখানে রাখা আছে এই বীজগুলো ভালো বীজ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আজকে পড়াইলাম বীজ সংরক্ষণ পদ্ধতি, 4টা পদ্ধতি পড়াইলাম বিস্তারিত, আর ভালো বীজের বৈশিষ্ট্য পড়াইলাম 8টা। এগুলো বাসায় সবাই ভালো করে মুখস্থ করবা। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই বাচ্চা ভালো করে পড়াশোনা করো, সবাই নামাজ পড়ো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।